তালেবান যা নির্মাণ করছে তা দিয়ে তারা বিশ্বকে হতবাক করে দিয়েছে, কিন্তু প্রায় কেউই যে বিষয়টি নিয়ে কথা বলছে না তা হলো এটি কেবল নির্মাণ নয়, এটি নিয়ন্ত্রণ। পানি, শক্তি, এমনকি মাটির নিচে থাকা ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ যা চীন ইতিমধ্যেই নিজেদের নজরে রেখেছে, সব কিছুর নিয়ন্ত্রণ। তাদের একটি প্রকল্প এতটাই বিশাল যে এটি পুরো এশিয়ার মধ্যে এর ধরনের সবচেয়ে বড়। আর যদি মনে করেন এটাই বড়, তবে শুনুন কিভাবে চীন নীরবে $60 বিলিয়ন মূল্যের একটি মেগা করিডোরকে সরাসরি আফগানিস্তানের দিকে প্রসারিত করছে। সেটার জন্য অপেক্ষা করুন। চলুন শুরু করা যাক। 400 কিলোমিটার উত্তরে কি ঘটছে, যা হলো মরুভূমিতে তৈরি করা সবচেয়ে বড় মানবসৃষ্ট খাল, কোশতেপা খাল প্রকল্প বা QTPC। এটি কোনো সাধারণ নির্মাণ প্রকল্প নয়, এটি একটি 115 মাইল দীর্ঘ জলপথ যা ক্যালিফোর্নিয়ার বিখ্যাত জলনালীর চেয়েও চওড়া। এটি কেন এত বিশাল তা বলছি। এই খালটি আমোদরিয়া নদী থেকে আসা 20% জল উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের মরু সমভূমিতে সরিয়ে দেবে। এটি সম্পন্ন হলে এটি 5,50,000 হেক্টর জমিতে সেচে দিতে পারবে। এই আয়তন পুরো ডেলাওয়্যার রাজ্যের চেয়েও বড়। এর ফলে আফগানিস্তানের চাষযোগ্য জমি 1/3 বৃদ্ধি পাবে এবং দেশটি খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমানে 6,000 শ্রমিক বিশাল খনন যন্ত্র নিয়ে দিন-রাত কাজ করছে। বিশ্বের সবচেয়ে কঠিন কিছু ভূখণ্ডের মধ্যে দিয়ে এই বিশাল নালাটি কেটে চলেছে। কোশতেপা খাল প্রকল্পের মোট আনুমানিক বিনিয়োগ খরচ $684 মিলিয়ন। তালেবান এই প্রকল্পে অতিরিক্ত $100 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা দেখায় যে তারা আফগানিস্তানের অর্থনীতিকে বদলে দিতে কতটা সিরিয়াস। কিন্তু বিতর্কিত অংশটা এখানে। উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো আতঙ্কিত হচ্ছে। তারা তাদের তুলার ক্ষেতের জন্য এই একই নদীর জলের উপর নির্ভরশীল। আর আফগানিস্তান মূলত বলছে যে আপনারা পছন্দ করুন বা না করুন, আমরা আমাদের ভাগ নিচ্ছি। তালেবান কেবল আফগানিস্তানের অভ্যন্তরীণ নির্মাণ করছে না, তারা এমন সব প্রকল্প তৈরি করছে যা তাদের প্রতিবেশী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার ক্ষমতা দেবে। আর জলই হলো তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোশতেপা খাল ছাড়াও তারা সারা দেশে একাধিক বাঁধ নির্মাণ করছে। তারা সম্প্রতি বাক্সবাদ বাঁধে নতুন করে নির্মাণ কাজ শুরু করা ঘোষণা দিয়েছে। এমনকি জলের অধিকার নিয়ে ইরানের সাথে কূটনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও বার্তাটি পরিষ্কার, আফগানিস্তান জলপথের উৎস নিয়ন্ত্রণ করে এবং তারা যা খুশি তাই নির্মাণ করবে। এই বাঁধ প্রকল্পগুলো একাধিক উদ্দেশ্য পূরণ করে। এগুলো জলবিদ্যুৎ উৎপাদন করে, যা আফগানিস্তানকে আমদানি করা শক্তির ওপর কম নির্ভরশীল করবে। এগুলো কৃষিক্ষেত্রে সেচ সরবরাহ করে, যা তালেবানের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যকে সমর্থন করে। এবং এগুলি উজানের দেশগুলোকে নজরদারির শক্তি যোগায়, যারা একই জলপথের ওপর নির্ভরশীল। তালেবান আশ্চর্যভাবে এই প্রকল্পগুলিতে দুর্নীতি নির্মূলও কার্যকর হয়েছে। পূর্ববর্তী মার্কিন সমর্থিত সরকার যারা বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য অর্থ আত্মসাৎ করার জন্য কুখ্যাত ছিল, তার বিপরীতে তালেবান দৃশ্যত প্রকল্পগুলি সম্পন্ন করছে এবং সম্পদ দক্ষতার সাথে ব্যবহার করছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী তারা দশক ধরে অবকাঠামো প্রকল্পগুলোকে জর্জরিত করা দুর্নীতি নাটকীয়ভাবে কমিয়েছে। চীন রেল ও জ্বালানি করিডর। তাদের দেশকে সব দিক থেকে উন্নত করার জন্য তালেবান কেবল বিদ্যুৎ, খাল, বাঁধ, প্রাকৃতিক গ্যাস আর জলপথের উপরই মনোযোগ দিচ্ছে না। তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য তাদের পুরনো কাঠামোকেও নতুন করে নির্মাণ করছে, যার নাম দেওয়া হয়েছে কাবুল নিউ সিটি। এটি কেবল আরও একটি নির্মাণ প্রকল্প নয়, এটি আফগানিস্তানের ভবিষ্যতের সম্পূর্ণ পুনর্কল্পনা। এটি একটি বিশাল নগর উন্নয়ন যা 772 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা বর্তমান কাবুলের আকারের প্রায় 1.5 গুণ। তালেবান 250,000 আবাসিক ইউনিট তৈরি করার পরিকল্পনা করছে, যা 1.1 থেকে 3 মিলিয়ন মানুষকে আবাসন দিতে পারে। কাবুলের অতিরিক্ত ভিড়কে কমাতে একটি আধুনিক কেন্দ্র তৈরি করবে। প্রথম পর্যায়টি একাই 206টি বিভাগে বিভক্ত। গোল্ডেন সিটি অংশে 42,000 হাউজিং ইউনিট থাকবে, যা 23,000 মানুষের জন্য 372 হেক্টর জুড়ে। পার্সেল বিতে নির্মাণ কাজ 2023-এর অগাস্টে পুনরায় শুরু হয়, যা 40,000 বাসিন্দার জন্য 6,600 হাউজিং ইউনিট তৈরি করছে। 2024-এর শেষের দিকে পার্সেল 2.6-এ $700 মিলিয়ন বিনিয়োগে কাজ শুরু হয়, যা 33,000 বাসিন্দার জন্য 52,000 ইউনিট সরবরাহ করে।
কিন্তু এটি কেবল আবাসন নয়, তালেবান বিশ্ববিদ্যালয়, ক্লিনিক, শপিং সেন্টার এবং সবুজ স্থানেরও কল্পনা করছে। এই সমস্ত নির্ভরযোগ্য অবকাঠামো, যার মধ্যে স্কুল, হাসপাতাল, ইউটিলিটি এবং পার্ক অন্তর্ভুক্ত দ্বারা সমর্থিত হবে। প্রকল্পটি বাণিজ্যিক, কৃষি এবং বিনোদনের এলাকাসহ দুটি প্রধান ধাপে 30 বছর ধরে চলবে। যদি এটি সম্পন্ন হয় তাহলে এটি এশিয়ার সবচেয়ে বড় পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি হবে, যা আফগানিস্তানের নগর দৃশ্যকে চিরতরে বদলে দেবে। তালেবান ভূগোলের বিষয়টি বেশিরভাগ মানুষের চেয়েও ভালো বোঝে। আফগানিস্তান বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের ঠিক মাঝখানে অবস্থিত এবং তারা এই অবস্থানটির সুবিধা নিতে অবকাঠামো তৈরি করছে। প্রথমেই রয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির সম্প্রসারণ। 2025-এর মেতে চীন, পাকিস্তান এবং তালেবান এই $60 বিলিয়ন করিডোরকে আফগানিস্তানে প্রসারিত করার জন্য এটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। এটি চীনের ঝিনজিয়াং প্রদেশ থেকে পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে একটি সরাসরি সংযোগ গঠন করে। এর ফলে চীন মধ্য এশিয়ার বাজারগুলিতে এবং আফগানিস্তানের খনিজ সম্পদে প্রবেশাধিকার পায়। কিন্তু বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ট্রান্স আফগান রেলওয়ে প্রজেক্ট বা TAFT, এই $4.8 বিলিয়ন 573 কিলোমিটার দীর্ঘ রেলপথটি উজবেকিস্তানকে আফগানিস্তানের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে যুক্ত করবে, যা ট্রানজিট সময় 35 দিন থেকে মাত্র 4 দিনে নামিয়ে আনবে। 2025-এ নির্মাণ কাজ শুরু হবে এবং বিশ্বের সবচেয়ে কঠিন ভূখণ্ডের মধ্যে দিয়ে 300টিরও বেশি পৃত এবং 5টি প্রধান টানেল নির্মাণ করতে হবে। এদিকে আফগানিস্তানকে ইরানের সাথে যুক্ত করা কাফে হেরাত রেলওয়ে 2023-এ চালু হয়, যেখানে 65 টন রেলওয়ে সরঞ্জাম সফলভাবে প্রথম কার্গো চালানে পাঠানো হয়। এটি আফগানিস্তানকে ইরানের বন্দর এবং বৈশ্বিক শিপিং নেটওয়ার্কে প্রবেশাধিকার দেয়। তালেবান মূলত বলছে যে আপনারা আমাদের সরকারকে হয়তো স্বীকৃতি না দিতে পারেন, কিন্তু আমাদের ভূগোলকে উপেক্ষা করতে পারবেন না। ভৌগোলিকভাবে কেউ তালেবানকে হারাতে পারবে না এবং সম্ভবত এর ফলেই তারা প্রায় 20 বছর আগে ট্যাপি পাইপলাইন প্রজেক্টটি শুরু করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি পড়ার পর ধাপই আটকে গিয়েছিল। ট্যাপি হল তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত এর সংক্ষিপ্ত রূপ এবং এটি বার্ষিক 33 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এই 4টি দেশের মধ্যে দিয়ে পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। আশ্চর্যক অংশটি হলো এখানে 2024-এর সেপ্টেম্বরে তালেবান এমন কিছু করলো যা কেউ আশা করেনি। তারা এই $10 বিলিয়ন পাইপলাইন প্রকল্পের আফগান অংশের নির্মাণ কাজ পুনরায় শুরু করলো। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা করেন যে তুর্কমেনিস্তানের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানের পর আফগানিস্তানের মাটিতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। এই পাইপলাইনটি 1821 কিলোমিটার দীর্ঘ হবে, যা আফগানিস্তানের কিছু সবচেয়ে অস্থির অঞ্চলের মধ্যে দিয়ে যাবে। এটি সম্পন্ন হলে এটি আফগানিস্তানের জন্য বার্ষিক প্রায় $1 বিলিয়ন রাজস্ব আয় করতে পারে, পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থানও সৃষ্টি করবে। তালেবান এটিকে তাদের শক্তি, স্বাধীনতা এবং আঞ্চলিক প্রভাবের টিকিট হিসেবে দেখছে। কিন্তু যে বিষয়টি এটাকে সত্যিই আকর্ষণীয় করে তোলে তা হলো মূল টাপি প্রজেক্টটি আসলে 1998 সালে তালেবানের সাথেই আলোচনা করা হয়েছিল, যখন 9/11 সবকিছু বদলে দেয়নি। এখন তারা আবার ক্ষমতায় এসছে এবং তারা ঠিক 25 বছর আগে যেখানে থেমেছিল সেখান থেকেই কাজ শুরু করছে। কিন্তু এটি একমাত্র আন্তঃপ্রাদেশিক প্রকল্প নয় যেখানে তারা জড়িত। আরও একটি বড় প্রকল্প হলো কাসা 1000, যা সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ প্রেরণ এবং লক্ষ লক্ষ বাড়িতে আলো জ্বালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই $1.2 বিলিয়ন বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পটি কিরগিজস্তান এবং তাজিকিস্তান থেকে পরিষ্কার জলবিদ্যুৎ আফগানিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তানে নিয়ে আসার জন্য তৈরি করা হয়েছে। বিষয়টি এভাবে ভাবুন, মধ্য এশিয়ার বিশাল পর্বতমালায় প্রচুর জল আছে, যার মানে প্রচুর জলবিদ্যুৎ। কিন্তু যেসব দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আছে সেগুলি জনসংখ্যা সবচেয়ে বেশি নয়। এদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রমবর্ধমান শহর এবং শিল্পের জন্য বিদ্যুতের তীব্র প্রয়োজন। কাসা 1000 প্রকল্পটি 1300 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করবে, যা প্রায় 10 লক্ষ বাড়িতে বিদ্যুৎ জ্বালানোর জন্য যথেষ্ট। আফগানিস্তান নিজের ব্যবহারের জন্য 300 মেগাওয়াট পাবে আর 1000 মেগাওয়াট দক্ষিণে পাকিস্তানে যাবে। আকর্ষণীয় মোড়টি হলো এখানে বিশ্বব্যাংক যথারীতি সরকারকে স্বীকৃতি না দিলেও 2024 সালেই প্রকল্পটি পুনরায় শুরু করার অনুমোদন দেয়। তারা একটি বিশেষ রিং ফেন্সড ব্যবস্থা তৈরি করেছে, যেখানে সমস্ত পরিশোধ আলাদাভাবে তালিবানের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু নির্মাণ কাজ চলমান থাকে। এর মানে তালেবান এই বিশাল অবকাঠামো প্রকল্পের আয়োজকের অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, কিন্তু অর্থের প্রবাহ সরাসরি নিয়ন্ত্রণ করতে পারছে না। ভূগর্ভস্থ সম্পদ এবং ভবিষ্যতের অর্থায়ন। আফগানিস্তানের অবস্থান সবসময় তার সবচেয়ে বড় সুবিধা ছিল, কিন্তু এখন পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। তালেবান আবার ক্ষমতায় ফিরে আসার পর তারা শুধু মানচিত্রে তাদের অবস্থান ব্যবহার করছে না, তারা একটা লুকানো সম্পদের ভাণ্ডারের ওপরও বসে আছে। তাদের পায়ের নিচে রয়েছে $1 ট্রিলিয়ন মূল্যের অব্যবহৃত খনিজ সম্পদ, এবং প্রথমবারের মতো তারা সেই ভূগর্ভস্থ সম্পদকে আসল শক্তিতে পরিণত করার চেষ্টা করছে।
আমরা ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য লিথিয়াম, ইলেকট্রনিক্সের জন্য তামা, স্মার্টফোনের জন্য বিরল মৃত্তিকা উপাদান এবং আরও অনেক কিছুর কথা বলছি। তালেবান এটি জানে এবং তারা দ্রুত নিষ্কাশন শুরু করার জন্য অগ্রসর হচ্ছে। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো এইনকক কপার মাইন। এখানে চীন 15 বছর ধরে খনির অধিকার ধরে রেখেছে এবং 2024 জুলাইতে তারা অবশেষে প্রায় দশমবারের মতো কার্যক্রম শুরু করার জন্য ফিতা কাটে। কিন্তু এবার স্থিতি ভিন্ন বলে মনে হচ্ছে, কারণ তালেবান এমন নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করছে যা পূর্ববর্তী সরকারগুলো নিশ্চিত করতে পারেনি। তালেবান সারা দেশে খনি কার্যক্রমের উপর তারিফ তথাট্য করছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী তারা 2022 সালে $1.045 বিলিয়ন রাজস্ব সংগ্রহ করেছে, যার বেশিরভাগই খনি এবং পুনর্গঠন শিল্প থেকে আসা ট্যাক্স। এখানেই বিষয়টি সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। তালেবান এই খনিজ রাজস্ব ব্যবহার করে অন্যান্য সমস্ত অবকাঠামো প্রকল্পগুলিতে অর্থায়ন করছে। তারা একটি চক্র তৈরি করছে যেখানে খনিজ রাজস্ব রাস্তা এবং টানেলের জন্য পরিশোধ করে, যা আরও খনিজ নিষ্কাশন সহজ করে তোলে, যা আরও প্রকল্পের জন্য আরও রাজস্ব তৈরি করে। এই রাজস্বের কিছু অংশ ব্যবহার করে তালেবান একটি টানেলও পুনর্নির্মাণ করেছে, যা প্রতি বছর 40 জন মানুষের জীবন কেড়ে নেয়। সালাং টানেল এটি কেবল একটি মৃত্যুফাদ নয়, এটি আফগানিস্তানের জন্য একটি জীবনরেখাও। এই টানেলটি 11,000 ফুট সমুদ্রপৃষ্ঠের উপরে পাহাড়ে অবস্থিত এবং এটি দেশের উত্তর ও দক্ষিণকে সংযুক্ত করে। সোভিয়েতরা 1964 সালে এটি তৈরি করেছিল এবং 2.7 কিলোমিটার দীর্ঘ এই সালাং টানেলটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত লাভ করে। এখানকার রাস্তা ছিল কাঁচা, শ্বাসরোধকারী ধুলো এবং ধোঁয়ায় ভরা। ভেঙে যাওয়া ভেন্টিলেশন সিস্টেম থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড এবং তুষারদশের কনস্ট্যান্ট হুমকি। টানেলটি দৈনিক 2000 যানবাহনের জন্য নকশা করা হয়েছিল, কিন্তু এখন পিক টাইমে এটি 9000 পর্যন্ত যানবাহন পরিচালনা করে। 1982 সালে এখানে ইতিহাসের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছিল, যখন সংঘর্ষের কারণে আগুন এবং বিস্ফোরণ ঘটে, যার ফলে 2700 জন পর্যন্ত লোক মারা গিয়েছিল। কিন্তু যা সবাইকে হতবাক করেছে, 2024 সালের ডিসেম্বরে তালিবান কর্মকর্তারা ঘোষণা করেন যে তারা টানেলটি সম্পূর্ণ পুনর্নির্মাণ করেছে। তারা তাদের নিজস্ব $100 মিলিয়ন ব্যয় করেছে, যা আফগানিস্তানের পুরো বার্ষিক কর রাজস্বের প্রায় 1/4। এই ধরনের পদক্ষেপগুলো দেখায় যে তারা মেগা প্রকল্পগুলি নির্মাণে কতটা সিরিয়াস। আর যদি এই উন্নয়নগুলি সফল হয়, তবে তারা আফগানিস্তানের অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাবকে বদলে দিতে পারে। তারা সফল হবে নাকি ব্যর্থ হবে, তা কেবল আফগানিস্তান নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎকে নতুন করে সাজিয়ে তুলবে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন, তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।